হ্যালো। সো আমরা ফ্লুইড বলে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার মধ্যে একটা পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, যেটাকে আমরা বলতে পারি ফ্লুইড স্ট্যাটিক্স। এবার এতক্ষণ আমরা যা পড়েছিলাম তাতে সত্যি কথা বলতে ফ্লুইড সেরকমভাবে কোনো মুভমেন্ট করেনি, মুভমেন্ট করেছিল কন্টেনার। এবার আমরা যেটা পড়বো সেটার নাম হলো ফ্লুইড ডিনামিক্স। ফ্লুইড ডিনামিক্স মানে এখানে ফ্লুইড মুভমেন্ট করবে, ঠিক আছে? ধরে নাও কন্টেনার স্টেডি রয়েছে, মানে একটা কন্টেনার। আগে আমরা কি পড়েছিলাম, চলো, জলের বোতল আছে এটা একটা। তো আগে আমরা পড়েছিলাম এই যে জলের বোতলটা, যে জলের বোতলটাকে হরাইজন্টাল অ্যাক্সেলারেশন দিচ্ছে, এই দেখো হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা একটু রোটেশনালও হয়ে গেল, হরাইজন্টাল অ্যাক্সেলারেশন দিচ্ছে, অথবা জলের বোতলটাকে ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন, ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন দিচ্ছি, এরকম জিনিস আমি পড়েছিলাম, তাই তো? কিন্তু ফ্লুইডকে কিন্তু আমি মুভ করাইনি, ফ্লুইডটা মুভ হয়েছিল, কারণ কি কন্টেনারটা মুভ হয়েছিল, তাই জন্য ফ্লুইড মুভ হয়েছিল। আজকের আমাদের টপিকটা হলো ফ্লুইড ডিনামিক্স। ফ্লুইড ডিনামিক্সে প্রথম জিনিস আমাকে ভাবতে হবে অথবা জানতে হবে সেটা হলো ফ্লুইড উইল বি ইন মোশন। ফ্লুইড ইন মোশন মানে ফ্লুইড মুভ করবে। সো এর বেস্ট এক্সাম্পল কি? এর বেস্ট এক্সাম্পল হলো একটা পাইপ লাইন আছে, এটা একটা পাইপ, এই পাইপের ভেতর থেকে ফ্লুইড মুভ করছে। ফ্লুইড বলতে গ্যাসও হতে পারে, লিকুইড হতে পারে, দুটো কেসেই কিন্তু আমাদের এই টপিকটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা এই চ্যাপ্টারগুলোতে শুধুমাত্র লিকুইড 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 করে পড়ি, আমরা অনেক সময় ভুলে যাই এর মধ্যে কিন্তু গ্যাসও ইনভলভ থাকতে পারে, বিকজ উই আর টকিং অ্যাবাউট ফ্লুইডস। এনিওয়েজ, তো ফ্লুইড ইন মোশন এই ব্যাপারটা কিন্তু আমাকে বুঝতে হবে এখানে। ফ্লুইড ইন মোশন বলতে বোঝাচ্ছে যে ফ্লুইড ইজ ইন মোশন রিলেটিভ টু দ্য হোয়াট এভার কন্টেনার ইট ইজ ইন, ঠিক আছে? তো এই মোমেন্টে এটা একটা পাইপের ভেতর থেকে আছে, পাইপের ভেতর থেকে ফ্লুইডটা রিলেটিভলি একটা মোশন এখানে যাচ্ছে ফ্লুইডের উইথ রেসপেক্ট টু দ্য ওয়ালস অফ দ্য পাইপ লাইন, ঠিক আছে? চ্যাপ্টারে আরও এগোনোর আগে সবার আগে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব, সেটাকে আমরা বলি স্ট্রিম লাইন। তো স্ট্রিম লাইন বলে একটা জিনিস আছে যেটাকে আমরা জানবো। স্ট্রিম লাইন জিনিসটা কি আগে বুঝি। স্ট্রিম লাইন প্রথমত একটা ইমাজিনারি কার্ভ অথবা পাথ, ইমাজিনারি লাইনও লিখতে পারো, ইমাজিনারি লাইন অর কার্ভ। সবসময় যে স্ট্রেট লাইন হবে এমন কোনো কথা নেই, কার্ভও হতে পারে। ইমাজিনারি লাইন অর কার্ভ along which fluid particle moves, ঠিক আছে? ইমাজিনারি লাইন অর কার্ভ অ্যালং হুইচ দ্য ফ্লুইড পার্টিকেল উইল মুভ। তাহলে আমরা একটা এরকম একটা কার্ভ আঁকি, ঠিক আছে? সো এর ধরো আমি তিনটে পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, আর একটা পয়েন্ট সি, তিনটে পয়েন্ট নিয়েছি। সো ফ্লুইড পার্টিকেল যখন ধরো এই পজিশানে রয়েছে, ধরো একটা ফ্লুইড পার্টিকেলের কথা বলছি, যে ফ্লুইড পার্টিকেলটা এই পাথটাকে ফলো করছে, তাহলে ফ্লুইড পার্টিকেলটা ধরো পয়েন্ট এতে আছে, ফ্লুইড পার্টিকেলের সেই সময় ডিরেকশন অফ ভেলোসিটি ইজ ইন দিস সাইড, সো আই টেক দিস অ্যাজ ভিএ। কেন? এটা কার্ভড পাথ, এটা স্ট্রেট লাইন নয়, সো আমাকে ট্যানজেনশিয়ালটা নিতে হবে। এখানে কি হবে? এখানে এটা হবে ভিবি, এখানে এটা হবে ভিসি, ঠিক আছে? এটা কিসে আসছে? ডিরেকশন নিয়ে আমি পরে আসছি। স্ট্রিম লাইন মানে যেই পাথটার কথা আমি বলেছি, এটার মানে কি? ধরো আমি এই পাথটাকে একটা ছোট্ট একদম সরু একটা পাইপ অথবা টিউব বলে, সরু পাইপকে টিউবের ভেতরে ধরলাম। এখানে আমার সেই এ পয়েন্টটা, এই পয়েন্টে, হ্যাঁ, এর মধ্যে ফ্লুইড পার্টিকেল কোনগুলো? ধরো এগুলো ফ্লুইড পার্টিকেল, এগুলো হলো ফ্লুইড পার্টিকেল, ঠিক আছে? সো এই মোমেন্টে একটা কোনো ফ্লুইড পার্টিকেল এই পয়েন্ট এতে আছে, ঠিক আছে? তো তারপরে এগুলো কি? এগুলো হলো সাকসেসিভ ফ্লুইড পার্টিকেলস, সাকসেসিভ ফ্লুইড পার্টিকেলস। কেন পড়ছি আমরা এটা সাকসেসিভ ফ্লুইড পার্টিকেল সম্বন্ধে?
প্রথম পার্টিকেলটা যখন এ থেকে পাস করছে, প্রথম পার্টিকেলটা যখন এ পয়েন্ট থেকে পাস করছে, তারপরের যে পার্টিকেলটা আছে, মানে প্রথম পার্টিকেলটা কী হলো, এখান থেকে গেল এতে গেল, এটা ধরো এ পয়েন্ট, এখান থেকে পাস করছে, এই পয়েন্টে ওর যে ভেলোসিটি, এবার আস্তে আস্তে ভেলোসিটিতে আসছি, ওর যে ভেলোসিটিটা আছে এই পয়েন্টে, কার, এটা ধরো পার্টিকেল 1, সো পার্টিকেল 1 এখানে গেছে, এখানে পার্টিকেল 1-এর ভেলোসিটি হলো ভিএ, ঠিক আছে। এই পার্টিকেল 1 যখন বি পয়েন্টে যাচ্ছে এখানে, তখন পার্টিকেল 1, ঠিক আছে, ভেলোসিটি হয়ে যাচ্ছে ভিবি। আর এই পার্টিকেল 1 যখন সি পয়েন্টে যাচ্ছে, ভেলোসিটি হচ্ছে ভিসি। কমছে বাড়ছে সেটা আলাদা বিষয়, কিন্তু একটা ভেলোসিটি অ্যাটেন্ড করছে। এটা কি পার্টিকেল 1। পার্টিকেল 1-এর পরে একটা পার্টিকেল 2 আছে, এই পার্টিকেল 2টাও কিছুক্ষণ বাদে এখানে যাবে, পার্টিকেল 2টাও কিছুক্ষণ বাদে এ পয়েন্টে যাবে, কিছুক্ষণ বাদে বি পয়েন্টে যাবে, তার কিছুক্ষণ বাদে সি পয়েন্টে যাবে। এই পার্টিকেল 2টারও ভেলোসিটি কিন্তু ভি এই হবে অ্যাট পয়েন্ট এ। আর তারপরে যে পার্টিকেল 3টা আছে, তারপরে যে পার্টিকেল 3টা আছে, সেও এতে ভিএ হবে, বিতে ভিবি হবে, সিতে ভিসি হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, এই যে ফ্লুইড পার্টিকেলগুলো একটা লাইন অথবা কার্ভকে ফলো করে যাচ্ছে, ঠিক আছে, এবং সেম পাথ দিয়ে যাচ্ছে, এবং একটা পয়েন্টে প্রতিটা পার্টিকেলের ভেলোসিটি কিন্তু সেম হবে, যারা এই স্ট্রিম লাইনটার অংশ, মানে যারা এই ইমাজিনারি কার্ভটাকে ফলো করছে, তাদের প্রতিটা পয়েন্টে ভেলোসিটি কিন্তু সেম হবে যখন তারা সেই পয়েন্টে রিচ করবে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ স্ট্রিম লাইন, ঠিক আছে, এটাকে আমরা স্ট্রিম লাইন বলি। বোঝা গেছে আই গেস? এরপরে এগোবো, এবার আসছি একটুখানি ভেলোসিটির কনসেপ্টে। এই দিকটা মুছছি, এই ডায়াগ্রামটা একটু লাগবে। সো এই স্ট্রিম লাইনটাকে যদি কেউ ডিফাইন করতে বলে, তাহলে কি করে ডিফাইন করবে? এই স্ট্রিম লাইনটাকে যদি কেউ ডিফাইন করতে বলে, তাহলে কি করে ডিফাইন করবে? আচ্ছা, স্ট্রিম লাইন মানে এই যে ইমাজিনারি যে পাথটা আছে অথবা কার্ভ যেটা আছে, এর যে কোনো পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, যে কোনো পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, তাহলে ডিরেকশন অফ দ্য ফ্লুইড অ্যাট দ্যাট পয়েন্ট পাবে। তাহলে স্ট্রিম লাইন আমাদের কি দেবে? স্ট্রিম লাইনের এই যে পাথটা আমি শিখলাম, যে স্ট্রিম লাইন একটা পাথ, এটা আমায় কি দেবে? বেসিক্যালি ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট, ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট will give direction of fluid at that point, ঠিক আছে। এটা তো এখান থেকে আমরা অলরেডি বুঝে গেছিলাম, অসুবিধা কিছু নেই, এবং এটা হলো স্ট্রিম লাইনের একটা প্রপার্টি, ঠিক আছে। তাছাড়া অলরেডি আমরা পড়েছি স্ট্রিম লাইনে কি হবে, each particle at a certain point has fixed velocity as its predecessor. ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, বোঝা গেছে? অলরেডি এই দুটো ডিসকাসড। নেক্সট, দুটো স্ট্রিম লাইন, ধরো এরকম প্রচুর পার্টিকেল আছে, তো দুটো স্ট্রিম লাইন, ধরো একটা স্ট্রিম লাইন এরকম আর একটা স্ট্রিম লাইন এরকম, না, ইট ইজ নট পসিবল। কেন? টু স্ট্রিম লাইন্স cannot intersect each other, তারা কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করে না। দুটো স্ট্রিম লাইন ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। কেন ইন্টারসেক্ট করতে পারে না? লেটস সি। দেখো, আমি যদি এই পয়েন্টটা ধরি, পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে তো একটাই ফ্লুইড পার্টিকেল আছে,
সো একটা ফ্লুইড পার্টিকেলে তুমি যদি অ্যাজ পার স্ট্রিমলাইন কনসেপ্ট যাও তাহলে এর একটা ভেলোসিটি এদিকে একটা ভেলোসিটি এদিকে হবে, ধরো এটা ভি এ, এটা ধরো এটাও ভি এ ড্যাশ দিলাম। ইট ইজ নট পসিবল বিকজ ট্যানজেন্ট at any point will give the direction of fluid at that point. At any point of time how can a single fluid element have two directions? It is not possible, তাই তো? তাই জন্য স্ট্রিমলাইন cannot intersect each other, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, হ্যাঁ, সবাই লিখে নাও এটা, তারপরে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো। আর একটা কনসেপ্ট আছে, যদিও সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমি ডিসকাস করে দিচ্ছি। কনসেপ্ট বলবো না আমি, এটা একটা জাস্ট ফ্যাক্ট। সেটা কি? একটা স্ট্রিমলাইন, দুটো স্ট্রিমলাইন, তিনটে স্ট্রিমলাইন, চারটে স্ট্রিমলাইন। দেখো যখন একটা টিউবের ভেতর দিয়ে একটা পাইপের ভেতর থেকে যখন ফ্লো হবে তখন তো একটা স্ট্রিমলাইন তো যাবে না, অনেকগুলো স্ট্রিমলাইন যাবে, ঠিক আছে? সো অনেকগুলো স্ট্রিমলাইনকে একসঙ্গে আমরা বলি টিউব অফ ফ্লো। টিউব অফ ফ্লো অনেক বইতে এটা দেওয়া আছে, তাই জন্য করালাম। খুব একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট তা কিন্তু নয়। সো টিউব অফ ফ্লো কি? কালেকশন অফ স্ট্রিমলাইন। টিউব অফ ফ্লো কি? লেখো, কালেকশন অফ স্ট্রিমলাইন, ঠিক আছে? কালেকশন অফ স্ট্রিমলাইন হলো টিউব অফ ফ্লো, ঠিক আছে? সো যদি এরকমভাবে সুন্দরভাবে এরকম সুন্দর ফ্লো হয় তাহলে আমরা কিন্তু অনেক সময় এই টাইপের ফ্লোকে আমরা বলি স্ট্রিমলাইন ফ্লো। এই টাইপের ফ্লোকে আমরা বলি স্ট্রিমলাইন ফ্লো, যেখানে স্ট্রিমলাইনের যে বেসিক কন্ডিশন, যে দুটো কন্ডিশন আমরা পড়লাম, প্রিডিসেসররা একই ভেলোসিটি পাবে এক একটা স্ট্রিমলাইনে অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট। আর একটা কী পড়লাম? ডিরেকশন থাকবে যেটা। এই জিনিসটা যদি স্যাটিসফাই হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি স্ট্রিমলাইন ফ্লো, ঠিক আছে? এটা আরেকটা নাম আছে, যদি এটা আমরা আলাদা করে আরেকবার পড়বো, দু জায়গায় পড়বো, একটা ভিসকোসিটিতে আর একটা আজকেই আর একটা পার্টে আমরা এটা পড়বো, তাই জন্য এটাকে এই মোমেন্টে আর ডিটেলে গেলাম না, কারণ এরা একটা টাইপের ফ্লো হয়, সেটাকে বলা হয় টার্বিউলেন্ট ফ্লো, যেটা আমরা একটু ডিটেলে পড়বো। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইডিয়াল ফ্লুইডস, কারণ আলটিমেটলি হোয়াট উই আর গোয়িং টু কনসিডার ইন আওয়ার স্কোপ অফ ডিসকাশন ইন দ্য পার্ট অফ বার্নলিস থিওরেম, ঠিক আছে? বার্নলিস আমরা যে বেসিক্যালি আজকে কী পড়তে চলেছি, ফ্লুইড ডাইনামিক্স। তার মধ্যে আমরা বেসিক্যালি দুটো জিনিস আমাদের সবথেকে বেশি কাজে লাগবে, সেটা হলো এক নম্বর হলো বার্নলিস থিওরেম, যেটা আমরা পড়বো, যদিও সেটা শেষের দিকে। আর ফার্স্টে আমরা পড়বো ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এই দু জায়গাতেই ফার্স্টের দিকে স্পেসিফিক্যালি সেটা হলো ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এখানে আইডিয়াল ফ্লুইড উইল বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু আস। সো আইডিয়াল ফ্লুইডটা আমাদের খুব ভালো করে এখানে পড়তে হবে, ঠিক আছে? সো আইডিয়াল ফ্লুইডের অ্যাজাম্পশানগুলো আমাকে ঠিকঠাক জেনে নিতে হবে, যে এই অ্যাজাম্পশানগুলো আছে তবে কি একটা ফ্লুইড আইডিয়াল ফ্লুইড হবে। তো এবার আমরা পড়বো আইডিয়াল ফ্লুইড। অলরেডি আইডিয়াল ফ্লুইডের খানিকটা ডেফিনেশন অলরেডি আমরা করে ফেলেছিলাম, এনিওয়েজ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আবার করে নিচ্ছি, মনে পড়ে যাবে। আইডিয়াল ফ্লুইড, দেখো আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড কারা? সবার আগে মনে রাখতে হবে নন ভিসকাস হতে হবে। এবার নন ভিসকাস মানেই তোমার মাথায় আসতে পারে হোয়াট আর ভিসকাস ফোর্সেস, এটা আমরা আলোচনা করেছিলাম। দেখো একটা ফ্লুইডের স্ট্রিমলাইন যাচ্ছে, এটা ধরো স্ট্রিমলাইন 1 অথবা লেয়ার 1 নাম দিলাম এটাকে। অনেকগুলো স্ট্রিমলাইন আছে এইভাবে হরাইজন্টালি জেড অ্যাক্সিসে। আবার তার তলায় আর একটা লেয়ার আছে, ধরো এটার নাম দিলাম লেয়ার 2। তো অ্যাকচুয়ালি লেয়ার 1 কিন্তু লেয়ার 2কে এবং লেয়ার 2 লেয়ার 1কে একটা ফ্রিকশনাল ফোর্স দেয়, দুজনকে একটা ফ্রিকশনাল ফোর্স দেয়, যেটাকে যেহেতু ফ্লুইড এটা সলিডের সঙ্গে নয়, এটাকে আমরা একটা আলাদা নাম দিয়ে থাকি, যেটাকে আমরা বলি ভিসকাস ফোর্সেস। সো আমরা এখানে যে অ্যাজাম্পশনটা নিচ্ছি সেটা হলো নো ট্যানজেনশিয়াল ফোর্সটা কীরকম হবে, অ্যাকচুয়াল অপরের উপর স্লাইড করছে, সো ট্যানজেনশিয়াল ফোর্স, নো ট্যানজেনশিয়াল
force acts between layer 1 and 2, ঠিক আছে। এটার মানে হচ্ছে হলো নো ভিসকাস ফোর্স। এই যে ট্যানজেন্সিয়াল ফোর্সটা আছে এটাকেই আমরা ভিসকাস ফোর্স বলি। সো যদি ট্যানজেন্সিয়াল ফোর্স না থাকে তার মানে কোনো ভিসকাস ফোর্স এখানে নেই, ঠিক আছে। নাম্বার 2, আমরা কিন্তু কোনো রোটেশনাল মোশন ফ্লুইডে কনসিডার করব না, অর্থাৎ এখানে আমাকে কনসিডার করতে হবে ফ্লুইড ইজ ইরোটেশনাল। আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে ফ্লুইড ইজ কি ইরোটেশনাল, আইডিয়াল ফ্লুইড, ঠিক আছে। লিখে ভালো হয়েছে। নেক্সট মনে পড়বে এগুলো সব একটু একটু করে। ইনকম্প্রেসিবল এই কথাটা আমরা করেছি ফ্লুইডসের আন্ডারে। ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল মানে কি বোঝো? ইনকম্প্রেসিবল মানে হচ্ছে হলো প্রেশার দিয়ে তুমি ভলিউম কম করতে পারবে না। যদিও আই নো ভেরি ওয়েল গ্যাসেস আর ভেরি মাচ কম্প্রেসিবল অ্যান্ড লিকুইডস আর সামহাট কম্প্রেসিবল, বাট আমরা আমাদের পয়েন্ট অফ স্টাডিতে ধরবো ফ্লুইডস আর ইনকম্প্রেসিবল। তার মানে আমরা প্রেশার দিয়ে ভলিউম এদিক ওদিক করতে পারবো না। তো যদি প্রেশার বাড়িয়ে ভলিউমের খুব একটা চেঞ্জ না আসে, প্রেশার দিয়ে ছোট যদি না করতে পারি, ঠিক আছে, যদি ছোট না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু ইনকম্প্রেসিবল বলছি, ঠিক আছে, তার মানে তুমি বলতেই পারো ডেন্সিটি রো ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সো আমি সবসময় তো বলবো দেখো এই যে পার্টটা আছে না ইনকম্প্রেসিবল, দিস অনলি ওয়ার্কস ফর লিকুইডস, দিস উইল নট ওয়ার্ক ফর গ্যাসেস, অ্যাবসলিউটলি নট। লিকুইডের ক্ষেত্রে ইট ইজ কোয়াইট অ্যাপ্লিকেবল, বাট গ্যাসের জন্য কিন্তু এটা একেবারেই অ্যাপ্লিকেবল নয়। তো এটা কিন্তু আমাকে মাথায় একদম সেট করে রাখতে হবে, এটা যেন তোমার গন্ডগোল না হয়, ঠিক আছে। অ্যাবজর্ব করো পুরো ব্যাপারটা। হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে হলো ফ্লো মাস্ট বি স্ট্রিমলাইন। মানে আমি কিছুক্ষণ আগে হালকা হলেও ডিসকাস করেছি, দেয়ার আর বেসিক্যালি টু কাইন্ডস অফ ফ্লো। একটা হচ্ছে হলো ল্যামিনার ফ্লো, আর একটা হলো স্ট্রিমলাইন ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো আমরা ডিটেলে পড়লাম, এরপরে আমরা টার্বুলেন্ট ফ্লোটা কী হয় ওটাও কিন্তু আমরা একটু হলেও দেখে নেব। স্ট্রিমলাইন ফ্লোরই আর একটা নাম কি ল্যামিনার ফ্লো। সো স্ট্রিমলাইন ফ্লো আর ল্যামিনার ফ্লো সেম জিনিস, বাট টার্বুলেন্ট ফ্লো একটা আলাদা ফেনোমেনা, সেটা আমরা দেখবো সেটা কী জিনিস। বাট আগে স্ট্রিমলাইন ফ্লোর আরও দু একটা জিনিস আছে সেগুলো আমাদের করে নিতে হবে। ফ্লো মাস্ট বি স্ট্রিমলাইন অর ল্যামিনার, ফ্লো মাস্ট বি স্ট্রিমলাইন অর ল্যামিনার, ঠিক আছে। ধীরে ধীরে করো, এগুলো খুব মাইনুট জিনিস, একটু মিস হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। স্ট্রিমলাইন অথবা ল্যামিনার মানে কি, তাহলে একটা জিনিস বুঝতে পারছো তো, আইডিয়াল ফ্লুইড হলেই, সরি, স্ট্রিমলাইন অথবা ল্যামিনার হলেই যে আইডিয়াল ফ্লুইড হবে এমন কোনো কথা নেই, বাট আইডিয়াল ফ্লুইড হতে গেলে স্ট্রিমলাইন এবং ল্যামিনারের কন্ডিশনটা ফুলফিল করা দরকার। আর স্ট্রিমলাইন অথবা ল্যামিনারের কন্ডিশন ফুলফিল কী করে হবে, যদি একটা স্ট্রিমলাইন হয় এরকম, ঠিক আছে, তার মধ্যে আমি ধরো তিনটে পয়েন্ট দিলাম এ বি সি। সো এই স্ট্রিমলাইনে যত ফ্লুইড এলিমেন্ট আছে তাদের এ পয়েন্টে ভেলোসিটি সেম হবে, বি পয়েন্টে ভেলোসিটি সেম হবে, সি পয়েন্টে ভেলোসিটি সেম হবে। তার মানে কিন্তু এই নয় ভিএ ইজ নট ইজিক্যাল টু ভিবি, নট ইজিক্যাল টু ভিসি, বাট all the particles are going to have same velocity at point A, same velocity at point B and same velocity at point C. I think absolutely clear, correct? আচ্ছা, এবার এগোচ্ছি আমরা, এবার এগোবো আমরা যদি একটুখানি, একটু জাস্ট একটুখানি, সেটা হচ্ছে হলো এই যে আমরা পড়লাম স্ট্রিমলাইন ফ্লো, আমরা এখানে বললাম যে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আমরা নন ভিসকাস কনসিডার করব। এর ইমপ্লিকেশানটা কি, নন ভিসকাস কনসিডার করার ইমপ্লিকেশানটা কি, এই ডায়াগ্রামটা একটু মাথার মধ্যে ছকে রাখো, তারপরে এখন যেটা করব সেটা দেখলে অনেকটা বুঝতে পারবে। দেখো দুটো কেস হয় স্ট্রিমলাইন ফ্লোর, স্ট্রিমলাইন ফ্লোর দুটো কেস হয়, ঠিক আছে। স্ট্রিমলাইন ফ্লো হয়ে যদি নন ভিসকাস হয় তাহলে আইডিয়াল হবে। সো দেখি নন ভিসকাসে কি হয়। এই পাইপের ভেতর থেকে প্রচুর স্ট্রিমলাইন যাচ্ছে, তো এখানে আমরা কনসিডার করব
নন ভিসকাস, মানে কোনো ভিসকাস ফোর্স নেই। যদি কোনো ভিসকাস ফোর্স না থাকে তাহলে তাহলে প্রতিটা ফ্লুইড যে স্ট্রিমলাইনগুলো আছে তারা একে উপরের উপরে কোনো ফোর্স অ্যাক্ট করছে না, ঠিক আছে, কোনো ফোর্স অ্যাক্ট করছে না, নো ফ্রিকশান, তাহলে একজন অপরজনকে বাধা দেবে না, তাহলে প্রতিটা স্ট্রিমলাইনের ক্যারেক্টারিস্টিক বেসিক্যালি ভেলোসিটি প্রোফাইল যদি দেখো সেম আসবে। তার মানে কি, উপরে ধরো ওয়ালের পাশে যেটা থাকছে, যে স্ট্রিমলাইনটা থাকছে, তার একটা টাইমে যদি এখানে ভেলোসিটি v1 হয়, তাহলে এই পরের স্ট্রিমলাইনটারও এখানে ভেলোসিটি v1 হবে। এই যে প্রোফাইলটা দেখছি, এই যে আমি একটা স্ট্রেট লাইন এঁকেছি, এটা ভেলোসিটি প্রোফাইলটাকে ডিনোট করে, ঠিক আছে। মানে এটা বোঝাচ্ছে, এই স্ট্রেট লাইনটা কি বোঝাচ্ছে, যে এখানে প্রতিটা ফ্লুইডের যে স্ট্রিমলাইন একই সঙ্গে যাচ্ছে। মানে আমি যদি এটাকে দুটো স্ট্রিমলাইন ধরি, তাহলে দুটো স্ট্রিমলাইন একই ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, দুটো লরি একইভাবে পাশাপাশি এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, দুটো লরি পাশাপাশি এগিয়ে যাচ্ছে। কেন? একজন আরেকজনকে আটকাচ্ছে না। এবার ভাবো, একটা লরি যদি আরেকটা লরির সঙ্গে ঘষা খায়, তাহলে একটা ফ্রিকশান হবে, কেউ হয়তো একটু আগে বেরিয়ে যাবে, কেউ হয়তো একটু পিছনে থাকবে, এই জিনিসটা হবে। যদিও এটা আমরা ডিটেলে ভিসকোসিটিতে পড়বো, কিন্তু একটা বেসিক আইডিয়া তোমার থাকা দরকার। সেটা হলো, যদি এবার দুটো লরিতে ঘষাঘষি হয়, পাশাপাশি দুটো লরিতে ঘষাঘষি হচ্ছে ধরো, তাহলে কি টাইপের ভেলোসিটি প্রোফাইল হয় সেটা দেখাচ্ছি তোমাদের। সো তাহলে ভেলোসিটি প্রোফাইলটা কিন্তু এরকম হয়, হ্যাঁ, একদম যেরকম দেখতে পাচ্ছ, একটা প্লেনের মুখের মতো। তোমার ক্যান ইট বি রিলেটেড? অ্যাকচুয়ালি ইট ক্যান বি রিলেটেড, কারণ কি টোটাল ফ্লুইড ডাইনামিক্স থেকে কিন্তু এরোডাইনামিক্স বলে একটা জিনিস আছে, যেখান থেকে তোমার এইসব এরোপ্লেনের ডিজাইন, বিভিন্ন যে তোমার ডাইনামিক্সগুলো হয়, সেগুলো কিন্তু এর থেকে ডিজাইনগুলো আস্তে আস্তে করে ডেভেলপ হয়, যারা আরও বেশি স্টাডি করে তাদের লাগে। সো বোঝা গেল এটা। এখানে কিন্তু এই লেয়ারটার সঙ্গে এই লেয়ারটার কি আছে, ফ্রিকশান আছে, তাই জন্য এই লেয়ারটা কিন্তু অতটা এগোতে পারছে না যতটা মাঝখানেরটা এগিয়ে যাচ্ছে। এবার তোমার মাথায় আসতে পারে, মাঝখানেরটা কেন বেশি এগোচ্ছে, উপরেরটা কেন এগোচ্ছে না? দুটো লরি দুজনই তো দুজনকে ঘষা দিচ্ছে, তাহলে কেন হচ্ছে না? কারণটা আমি খানিকটা আবারও বুঝিয়ে দিতে পারবো তোমাদের। সেটা হচ্ছিল, দেখো এই জায়গাতে ওয়ালটা আছে, ওয়াল, এটা কি ওয়াল, ওয়ালের সঙ্গে যে ঘষাটা খাবে, ঠিক আছে, সেটা অনেক বেশি তোমাকে ফ্রিকশান দেবে, ঠিক আছে। তাই জন্য দোজ স্ট্রিমলাইন্স হুইচ আর ক্লোজ টু দ্য ওয়াল উইল হ্যাভ লেসার ভেলোসিটি, দোজ স্ট্রিমলাইন্স হুইচ আর অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, তার মানে একদম মিড পয়েন্টে, পাইপের মিড পয়েন্টের যে স্ট্রিমলাইনটা আছে, এর সব থেকে বেশি ভেলোসিটি থাকবে, এবং তাই জন্য এটা একটুখানি মুখটা একটু চুম্বো মাছের মতো হয়ে রয়েছে, আর এগুলো এদিকে, ঠিক আছে। তার মানে এগুলোর ভেলোসিটি কম। কোনগুলো? যত এদিকে আসবে ভেলোসিটি কমবে, ওয়ালের কাছে যত যাবি তত কী হবে, ফ্লুইডের ভেলোসিটি কমবে, আর ওয়ালের মাঝামাঝি যত থাকবি, মানে পাইপের একদম মাঝখানে, ফ্লুইডের ভেলোসিটি হাই থাকবে। যদিও এটা কিন্তু আমাদের আইডিয়াল ফ্লুইডের কন্ডিশন নয়। এটা কখন হবে? ভিসকাস যখন হবে, যখন ভিসকাসিটি আমি কনসিডার করব, তখন আমার আইডিয়াল ফ্লুইডে, সরি, তখন আমাকে এটা ফ্লুইডটার আইডিয়াল থাকবে না, তখন নন আইডিয়াল ফ্লুইড হয়ে যাবে, এবং তখন এরকম একটা ভেলোসিটি প্রোফাইল দেখা যাবে। কেন এটা করালাম? তার কারণ হলো, কিছুক্ষণ বাদে যখন ইকুয়েশন অফ কন্টিনিউইটি করবো, এটা ওটা করবো, তখন আমার এই কনসেপ্টটা কাজে লাগবে, যে এই রকম টাইপের ফ্লুইডেই আমি কাজটা করছি, এই ফ্লুইডটাতে আমি এই কাজটা করতে পারবো না, ঠিক আছে। ওকে, ডান। ওকে, এটা ইয়ে করে নাও, যেটুকু যেটুকু বললাম না, অনেক কিছু জিনিস মুখে বলেছি, আমি বলবো সেগুলোকে তোমরা লিখে নাও। অনেক কিছু জিনিস মুখে বলেছি, সেগুলোকে তোমরা লিখে নাও, দরকার একটু পজ করে পিছনে এসে তারপর লিখে নাও, কিন্তু লিখে নাও, কারণ কি এটাকে তোমাকে পরে কাজে লাগবে, আজ থেকে 6 মাস বাদে হয়তো ভুলে যেতে পারো, ঠিক আছে। ওকে, লিখে নাও। হয়ে গেছে আই গেস। ওকে, চলো। এবার আমি বলেছিলাম তোমাদের, আমরা ওই দুটো টাইপের ফ্লোর অ্যাটলিস্ট মিনিমাম কিছু করে রাখবো, সেটা হলো ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। তো সেটা আবার আমরা করব। সো দেখো, এই যে স্ট্রিমলাইন ফ্লো অথবা ল্যামিনার ফ্লো নিয়ে আমরা কথা বললাম, স্ট্রিমলাইন অথবা ল্যামিনার ফ্লো, এই ফ্লোটা কখন হবে? স্ট্রিমলাইন অথবা ল্যামিনার ফ্লো,
এই ফ্লোটা কখন হবে? দেখো, যদি ভেলোসিটি অফ ফ্লুইড ইজ লেস দ্যান ক্রিটিক্যাল ভেলোসিটি, এটাকে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। সো এখানে একটা ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্ট আছে, আমরা আবারও বলছি এটা ডিটেলে আমরা ভিসকোসিটি চ্যাপ্টারে করব, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট মিনিমাম আইডিয়াটা থাক, তাহলেই একমাত্র স্ট্রিমলাইন অথবা ল্যামিনার হবে। তাহলে পুরো ওই স্ট্রিমলাইনের যা যা প্রপার্টি আছে সেগুলো ম্যাচ করবে, ঠিক আছে। এবার আসছি টার্বুলেন্ট ফ্লোতে। টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো কখন হবে? দেখো, আগের বার স্ট্রিমলাইনের প্রপার্টি কী ছিল? প্রতিটা পার্টিকেল একটা পাথ দিয়ে যাচ্ছিল, একই পাথ দিয়ে যাচ্ছিল। বাট টার্বুলেন্ট ফ্লোতে পার্টিকেলের ডিরেকশান, ফ্লো র্যান্ডম হয়, ঠিক আছে। টার্বুলেন্ট ফ্লো ইজ র্যান্ডম, ঠিক আছে। কোনো পাথ নেই, জীবনে কোনো লক্ষ্য নেই, উইদাউট পাথ, ঠিক আছে। টার্বুলেন্ট ফ্লো কিসের রেজাল্ট হয় আলটিমেট, এটাও ইম্পর্টেন্ট, যদিও টার্বুলেন্ট ফ্লো ইজ এ ভেরি ভেরি বিগ পার্ট, ঠিক আছে। আমরা ক্লাস 11-12-এ টার্বুলেন্ট ফ্লো কিছুই পড়ি না, মানে এইটুকুই যা পড়বো মোরাললেস, খুব একটা বেশি কিছু আমরা পড়বো না টার্বুলেন্ট ফ্লো। কিন্তু এটা কিন্তু অনেক বড় সাবজেক্ট, কারণ কি মোস্ট অফ দ্য ফ্লোজ আর টার্বুলেন্ট ফ্লো, বিকজ ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ ভেরি লেস, ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো নিয়ে হয়। সো র্যান্ডম উইদাউট এনি পাথ, এটাতে প্রচুর লোকাল কারেন্ট তৈরি হয়। এই লোকাল কারেন্টগুলোকে আমরা ভর্টিসেস বলি। মানে ধরো এখানে একটা ইট রেখে দিয়েছো, কোথায় ইট রেখে দিয়েছো? এই পাইপ থেকে একটু লিকুইড যাচ্ছিলো, এর মধ্যে একটা ইট আছে, হট করে লিকুইডগুলোকে এইখানে এসে লাগবে, এর লাগার পরে লিকুইডের পাথ চেঞ্জ হয়ে গেল, হয়তো আসছিল ঠিকঠাক, পাথ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। টার্বুলেন্ট ফ্লো শুধুমাত্র যে ভেলোসিটির উপর ডিপেন্ড করে তা না, পাথে কত ধাক্কাধাক্কি খাবে তার উপরেও ডিপেন্ড করে। এবং এখানে কিন্তু কোনো মতেই ফ্লুইডটার এই ইটের গা বেয়ে আর যেতে পারে না, এই জায়গাটাতে কারেন্ট তৈরি হয়, মানে ভর্টিসেস মানে বেসিক্যালি এয়ার স্পেস তৈরি হচ্ছে। সো এই জায়গাগুলোকে আমরা বলি ভর্টিসেস, ঠিক আছে। এবার এইগুলোর জন্য না প্রচুর প্রেশার লস হয়, ঠিক আছে। আলটিমেটলি দেখো, একটা ফ্লুইড বাদিক থেকে ডান দিক যাচ্ছে কেন? প্রেশার ডিফারেন্স আছে তাই জন্য। আগেই যদি প্রেশার লস এইসবের জন্য হয়ে যায়, সো তাহলে পরের দিকে লিকুইডটাকে ফ্লো করানো ডিফিকাল্ট হয়ে যায়। এবং ডিউ টু দ্যাট রিজন টার্বুলেন্ট ফ্লো ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ কি মোস্ট অফ দ্য ফ্লোজ আর টার্বুলেন্ট। সো এই টাইপের প্রেশার লস আমাকে খুব কম করতে হবে, ঠিক আছে। সো কোনোদিন যদি এগুলো নিয়ে পড়ো, ডেফিনেটলি পড়বে একটা না একটা সময়, তো তখন এগুলো আরও ডিটেলে যেতে পারবে। এটা দিস ইজ এন ইন্টারেস্টিং টপিক এবং অনেক কিছু জানার আছে, ঠিক আছে। বাট আমাদের এখানে এর থেকে বেশি কিছু জানার নেই। আর একটা কনসেপ্ট আছে, সেটা হলো রেনল্ডস নাম্বার। কি? স্ট্রিমলাইন ফ্লো অথবা ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোর, ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোকে তোমার ডিফারেন্সিয়েট করার জন্য একটা নাম্বার অথবা একটা কোয়ান্টিটি ডিফাইন করা হয়, যেটাকে আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যাকচুয়ালি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেটা কি? সেটা হলো রেনল্ডস নাম্বার। আমরা এটাকে NRE দিয়ে ডিনোট করি, ঠিক আছে। রেনল্ডস নাম্বার, রেনল্ডস, হ্যাঁ, রেনল্ডস পেন কোম্পানি যেটা আছে ওই একই নাম, বাট সে কি না আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, সেটা তুমি দেখে নিতে হবে। বাট রেনল্ডস নাম্বার এটাকে বলে। সো দিস ইজ DV রো বাই এটা, অ্যাকচুয়ালি আমরা এটাকে মিউ ইউজ করি, বাট ঠিক আছে, বইগুলোতে দেখলাম এটা দেওয়া আছে, এটা থাক। সো এটা কি? ডায়ামিটার, লিখে নাও, এটা ডায়ামিটার, এটা ভেলোসিটি, এটা ডেন্সিটি, আর এটা হলো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ঠিক আছে, হয়েছে। এবার এটা থেকে আমরা কি করে বুঝবো ল্যামিনার না টার্বুলেন্ট? সো একটা জাস্ট গাইডলাইন আছে, যদি 3000-এর উপরে হয় তাহলে টার্বুলেন্ট হয়, ঠিক আছে। বাট এটা কিন্তু এক্স্যাক্টলি ট্রু আমি বলবো না, অনেক জায়গাটা 4000-ও আছে। আর NRE যদি লেস দ্যান 2000 হয়, এটাকে কিন্তু বলতে পারো ল্যামিনার। আর মাঝখানে রিজনটা ট্রানজিশন রিজন। অ্যাকচুয়ালি 2000টা আবার কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট না, এটা 2100 হয়, বাট তোমাদের 11-এর বইগুলোতে 2000 আছে বলে আমি 2000ই করাচ্ছি, ঠিক আছে।
কারণ আমরা যদি ম্যাকাবে স্মিথ এগুলো ফলো করি তাহলে ওখানে কিন্তু 2100 লেখা আছে। বাট এনিওয়েজ নো ইস্যুস, তোমরা এটাই ফলো করবে যখন যখন যেরকম ইউজ হবে। ডোন্ট ওয়ারি, এই নাম্বারসগুলোর জন্য তোমার কোনো কনসেপচুয়াল মিস্টেক্স তো হবে না, সেটা আমিও জানি, তুমিও জানো, ঠিক আছে। সো আমাদের এগিয়ে যেতে হবে। এবার আমরা অলরেডি কি করে ফেললাম, আমরা কিন্তু ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লোর সম্বন্ধে অনেক কিছু আইডিয়া করে ফেলেছি। সো এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম এগুলো কিন্তু মোটামুটি তুমি বলতে পারো থিওরিটিক্যাল ছিল, থিওরিটিক্যাল কনসেপ্টগুলো বিল্ড করলাম। এবার আমরা একটুখানি নিউমারিক্যাল ওরিয়েন্টেড কনসেপ্টগুলোকে বিল্ড করার চেষ্টা করব, ঠিক। সো আমরা শুরু করব প্রথমেই ইকুয়েশন অফ কন্টিনিউইটি দিয়ে, ঠিক আছে। আমাদের এখনের টপিকটা ইকুয়েশন অফ কন্টিনিউইটি, তোমরা টপিকটাকে চেঞ্জ করে দাও এখানে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। বেসিক থিওরি হয়ে গেছে, এবার ইকুয়েশন অফ কন্টিনিউইটি। কী করবো এখানে, আমরা কয়েকটা টার্ম আগে বুঝে নেবো সেই জিনিসগুলো কি, তারপরে ইকুয়েশন অফ কন্টিনিউইটি ডিরাইভ করব, আর তারপরে ফাইনালি আমরা যেটা করব একটা ছোট্ট কেস স্টাডি নেব উইথ লাইভ এক্সাম্পল, ঠিক আছে। একটা কেস স্টাডি উইথ লাইভ এক্সাম্পল, ট্রাই টু ডু সো, আই থিঙ্ক আই হ্যাভ এনাফ থিংস ওভার হিয়ার টু এক্সপ্লেন দ্যাট। আচ্ছা, সবার আগে ইকুয়েশন অফ কন্টিনিউইটিতে যাওয়ার আগে আমাদের বুঝে নিতে হবে হোয়াট ইজ ভলিউমেট্রিক ফ্লো রেট। সো ভলিউমেট্রিক ফ্লো রেট জিনিসটা কি, দেখো ধরো একটা পাইপলাইন আছে, এরকম সিম্পল জিনিস, যদিও পাইপলাইন আছে এখানে, এই পয়েন্টে এর ভেলোসিটি কত আমরা জানি, উই আর কনসিডারিং এ স্ট্রিমলাইন ফ্লো উইথ নো ভিসকাসিটি, সো এই যে ফ্লুইড এলিমেন্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, এই ফ্লুইড এলিমেন্টগুলোর আমি ধরলাম ভেলোসিটি ভি। এবার আফটার টাইম ডেল্টা টি এর ভেলোসিটি ধরো হচ্ছে ভি মাইনাস ডেল ভি, কারণ কি ডেফিনেটলি পাইপে গেলে ভেলোসিটি কমবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য এরিয়া, অর রাদার আই ক্যান সে ভলিউমও বার করতে পারো, এনিওয়েজ। তো এটার যদি আমি এরিয়াটা প্রথমে বার করি, মানে এর কি এরিয়াটা আসছে, ঠিক আছে, তাহলে কি আসবে, এর উইথটা কি হবে ডেল ভি, আমি কিন্তু এখানে নেগেটিভ পজিটিভটা কনসিডার করছি না, ইন্টু ডেল্টা টি, এটা কিন্তু এরিয়াটা হবে। দেখো বুঝতে অসুবিধা হলে বলবে, হবে ডেল ভি ইন্টু ডেল টি। এর ইউনিটটাও যদি একটু করে নাও তাহলে সুবিধা হয়। তো ডেল ভির ইউনিটটা কি, ধীরে ধীরে করছি আমি, মিটার পার সেকেন্ড, আর এটার ইউনিট সেকেন্ড কেটে গেল, আমি কিন্তু এখানে বেসিক্যালি পাচ্ছি একটা লেন্থের ইউনিট, হ্যাঁ কি না, একটা লেন্থের ইউনিট পাচ্ছি। এরিয়া এটার বার করেছি, বাট ইউনিটটা কিসের আসছে, লেন্থের আসছে, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এবার এই যে পার্টটা, এইটা কি আছে, লেন্থ আছে, এটার সাথে ভালো করে দেখো, এটার সাথে আমি যদি এর ক্রস সেকশনাল এরিয়াটা গুণ করে দিই, কেন কি এটাও তো একটা এরকম জিনিস না, ঠিক আছে। তো এর যদি ক্রস সেকশনাল এরিয়াটা গুণ করে দিই, আমি কি করব, সিএসএ ইন্টু ডেল ভি ইন্টু ডেল টি, দেখি কি আসে। সো এটা কি হবে দেখো, এটা হলো তোমার মিটার স্কোয়ার ইন্টু মিটার, এটা টোটালটা মিটার হয়ে গেল, তাহলে এটা কি হলো মিটার কিউব, ঠিক আছে, এটা কি হলো মিটার কিউব হলো, বোঝা গেল। তাহলে এটা কি, এটা হলো কিউব, মানে ভলিউম, এর মধ্যে কতটা ভলিউম হোল্ড করছে, বোঝা গেছে। আচ্ছা, না এবার আমরা বুঝবো ভলিউমেট্রিক ফ্লো রেট কি। ভলিউমেট্রিক ফ্লো রেট কী হওয়া উচিত, ডিকিউ। এটাকে ডিকিউ বলতে পারি, ডেফিনেটলি এটাকে ডিকিউ অথবা ডেল কিউ বলা উচিত, রাইট, ডিকিউ অথবা ডেল কিউ বলা উচিত, কারণ এটা চেঞ্জ, মানে এইটুকুর মধ্যে যেটুকু ভলিউম ক্যারি আউট হয়েছে। সো কিউ ডট মানে কি, এই যেটুকু এই ছোট্ট এইটুকুর মধ্যে যেটুকু ছিল সেটা ডিভাইডেড বাই এই ছোট্ট টাইমটা, ফ্লো রেট। এখানে যদি তুমি একটা লিমিট বসিয়ে দাও,
where this delta t is very very close to 0, তাহলে তুমি এটাকে লিখতে পারো dq dt। তাহলে এই কিউ ডট কিছুই না dq dt। এবার আমরা দেখব dq dt টা কী জিনিস। সো স্টেপ বাই স্টেপ দেখো, এখানে এক যে ফ্লোটা যাচ্ছে সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে আমরা জানি। এর যদি ভলিউমটা বার করি, কিউটা অলরেডি আমি করেছি, এনিওয়েজ এর যদি ভলিউমটা বার করি, ভলিউম মানে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া, কিউ ডট বার করছি, ক্রস সেকশনাল এরিয়া ইনটু কী লাগবে আমার, লেন্থ কাভার্ড, কোনটুকু লেন্থ কাভার হয়েছে, এইটুকু লেন্থ কাভার হয়েছে, লেন্থ কাভার্ড, ঠিক, ডিভাইডেড বাই, এটাকে আমি ডেল এল দিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই ডেল টি। বোঝা গেল? ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে যখনই ডেল এল মানে হাইটটা গুণ করছো, তখন তো তুমি এটার ভলিউম পেয়ে যাচ্ছ, যেটা ডি কিউ হচ্ছে, ডিভাইডেড বাই ডেল টি। আর ডেল এল বাই ডেল টিটা কী, এটাকে এ লিখলাম ক্রস সেকশনাল এরিয়া, ডেল এল বাই ডেল টিটা কী দেখো, ভেলোসিটি। ইউনিটটা একবার চেক করে নিই, এটা মিটার স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড, তাহলে এটা কী হবে, মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমি কী শিখলাম, যে ভলিউমেট্রিক ফ্লো রেট ইজ নাথিং বাট ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ক্রস সেকশনাল এরিয়া। যদিও এটা খুব ইজিলিও করা যায়, কিন্তু এখানকার ডিফারেন্সিয়াল এলিমেন্টটা নিয়ে আমি করতে চেয়েছিলাম, সেটা করার চেষ্টা করলাম। ঠিক আছে, বোঝা গেল এটা ভলিউমেট্রিক ফ্লো রেট কি, এরিয়া ইনটু ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো ইকুয়েশন অফ কন্টিনিউটিতে। ইকুয়েশন অফ কন্টিনিউটি অনলি অ্যাপ্লাইজ ফর আইডিয়াল ফ্লুইড, যেখানে আমরা কনসিডার করছি ইনকম্প্রেসেবল নন ভিসকাস ফ্লুইড। তো সবার আগে আমার এটা লিখে রাখা উচিত এখানে, তো ফ্লুইড ইজ ইনকম্প্রেসেবল, ফ্লুইড হলো ইনকম্প্রেসেবল এবং নন ভিসকাস, নন ভিসকাস, ইনকম্প্রেসিবল হতে হবে এবং নন ভিসকাস হতে হবে। বোঝা গেছে? এবার এখানে একটা ডায়াগ্রাম আছে, সব জায়গাতে একই ডায়াগ্রাম, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আঁকো ভালো করে এটা। সো এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, এই ক্রস সেকশনাল এরিয়াটা আমি নাম দিলাম A1, আর এই মোমেন্টে এখানটায় ভেলোসিটি হলো V1। এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া থাকবে, এখানে আমার ভেলোসিটি হলো ধরো V2, আর ক্রস সেকশন এরিয়াটা হলো A2। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার দেখ, আমরা ভালো মতো জানি এখান থেকে যে মাসটা যাবে, এখান থেকে যে মাসটা যাবে ওই মাসটাই এখান থেকে যাবে। এরকম তো হতে পারে না এখান থেকে কম মাস যাচ্ছে বাট এখান থেকে বেশি মাস যাচ্ছে, অথবা এটাও হতে পারে না এখান থেকে বেশি মাস আসছে আর এখান থেকে কম মাস যাচ্ছে। দেখো ফ্লোর সবথেকে, ফ্লো, হোয়াট ইজ ফ্লো? ফ্লো মানে হচ্ছিল এভরিবডি ইজ মুভিং ইন ট্যান্ডাম। মানে আমি যদি এখান থেকে 10টা বল লাথি মারি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তোমাকেও 10টা বল লাথি মেরে অন্যদিকে পাঠাতে হবে, তাহলে বলের ফ্লো হবে, আদারওয়াইজ বলের ফ্লো হবে না। ঠিক আছে, আমি এপাশ থেকে তোমাকে গ্যালন গ্যালন জল দিচ্ছি, অথচ তুমি ওখানে জল নিচ্ছ না, আমি দিতেই পারবো না, কিছুক্ষণ বাদে তো চোখ হয়ে যাবে, কোথায় দেবো, জায়গা নেই, তুমি তো নিচ্ছ না। তোমাকে কল খুলে রাখতে হবে, আমি এখান থেকে জল পাঠাতে থাকবো ট্যাঙ্কি থেকে, তবে গিয়ে ফ্লুইডটা ফ্লো করবে। নাহলে তুমি যদি কল বন্ধ করে দাও তাহলে কি হবে, ফ্লুইড কি আর ফ্লো করবে? ফ্লুইড আর ফ্লো করবে না, ফ্লুইড আর ফ্লো করবে না, ফ্লুইড কিন্তু স্ট্যাটিক হয়ে যাবে। তখন কিন্তু আর ফ্লুইড মেকানিক্স পড়ছি না আমরা, তখন ফ্লুইড স্ট্যাটিক্স পড়ছো, যেটা অলরেডি পড়ে ফেলেছো। ওকে, তো মাস ফ্লো রেট কিন্তু সেম থাকবে। আমি বলতে পারি মাস ফ্লো রেটকে আমি m.1 লিখলাম এখানে, ইজিক্যাল টু m.2, এটা সেম থাকবে। এদিক থেকে যা মাস যাবে ওদিকেও তাই যাবে। না, হোয়াট ইজ মাস ফ্লো রেট? মাস ফ্লো রেট ইজ নাথিং বাট মাস পার ইউনিট টাইম। ঠিক আছে, ঠিক আছে, T1 T2 হবে না, কারণ টাইমটা কিন্তু সেম থাকতে হবে। যে টাইমে আমি এখান থেকে 10 লিটার জল পাঠাচ্ছি ওই টাইমেই তোমাকে ওখান থেকে বালতিতে 10 লিটার জল ভরে ফেলতে হবে। সো M1 মানে কি, মাস মানে কি, ডেন্সিটি ইনটু ভলিউম।
তাই তো, বাই টি। আমি কিন্তু ভলিউমেট্রিক ফ্লো রেট ইউজ করছি না, ভলিউমেট্রিক শুধু ভলিউমটা ইউজ করছি। এবার দেখো এখান থেকে তুমি লিখতে পারো রো ওয়ান Q1 ডট, Q1 ডট মানে ভলিউমেট্রিক ফ্লো রেট, রো টু Q2 ডট। ঠিক আছে, ডাইরেক্টলিও লিখতে পারতাম এখান থেকে ডাইরেক্ট, তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো উই হ্যাভ কনসিডার্ড ইনকম্প্রেসিবল লিকুইড। এবার ইনকম্প্রেসিবল মানে কি, রো ওয়ান ইজিক্যাল টু রো টু, তাই তো। তার মানে এখানে কিন্তু আমি ফ্লুইড নিলে কিন্তু গল্পটা জমবে না, অনলি অ্যাপ্লিকেবল ফর লিকুইডস। কি, ইকুয়েশন অফ কন্টিনিউইটি, যেটা আমরা করতে চলেছি। সো এনিওয়েজ, তাহলে রো ওয়ান রো টু কেটে গেল, Q1 ডট ইজিক্যাল টু Q2 হলো। Q1 ডট এক্ষুনি আমরা করেছি, কিছুক্ষণ আগে জাস্ট আমরা করলাম যে ভলিউমেট্রিক ফ্লো রেট ইজ নাথিং বাট এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি। তাহলে কি পেলাম, A1 V1 ইজিক্যাল টু A2 V2। তার মানে আমি বলতে পারি মাল্টিপ্লিকেশন অফ A ইন্টু V, তার মানে এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ভেলোসিটি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি আর একটা কী জিনিস বলতে পারি, যে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, নট ভলিউম, দিস ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। মানে পাইপ যত সরু হবে তার মধ্যে দিয়ে কিন্তু ভেলোসিটি ফ্লুইডের তত কি হবে, বেশি হবে। পাইপ যত মোটা বানাবে তত ভেলোসিটি কিন্তু কম হবে। বোঝা গেছে? আচ্ছা, এর উপর একটা কেস স্টাডি করা যাক, লাইভ কেস স্টাডি একদম। দেখো মুছে দিলাম এটা ক্লিয়ার সবার কাছে। ইকুয়েশন অফ কন্টিনিউইটি এটা থেকে প্রচুর প্রবলেম করা যায়, প্রচুর প্রবলেমে এইটা কাজে লাগবে, প্রচুর প্রবলেমে কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, একটা ডায়াগ্রাম এঁকে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি ওটা কী করে এই জিনিসটা হচ্ছে, এবং সেই ফেনামেনাটা আমরা ইকুয়েশন অফ কন্টিনিউইটি এবং আমাদের যেটুকু নলেজ এখনও পর্যন্ত আমরা গেন করেছি সেটা থেকে আমরা বুঝতে পেরে যাব, অসুবিধা হবে না। দেখো মন দিয়ে দেখো, মেথডিক্যালি পড়াশোনাটা না, মেথডিক্যাল অনেকটা মেথডিক্যালি করলে আমাদের সুবিধা হয়। অনেকে বলে না চলো নিজের ইচ্ছা মতো পড়ো, না, ইউ হ্যাভ টু গো বাই সাম মেথডস, সাম প্রসিজিওরস, তাহলে কি হয়, সুবিধাই হয়, অসুবিধা কিছু হয় না, এটুকু বলতে পারি। আচ্ছা, এখানে একটা ট্যাপ আছে, ট্যাপ থেকে যখন জলটা পড়ে তখন নিচের দিকে সরু হয়ে যায়। লেট আস সি দিস, একটু দাঁড়াও। তো এটা আমার কফি কাপ, বাট আজকে আমার কাছে কফি নেই, জলই আছে। আমি এমনিও চা খাই, কাপটা ফ্রিতে পেয়েছিলাম। চলো ধরে নাও এটা একটা তোমার ট্যাপ, কম্পেয়ার করতে পারো ডায়াগ্রামটার সাথে। দেখো আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ঢালছি জলটা, মোটামুটি সেম ইয়েতে ঢালছি। দেখো তুমি উপরে যতটা মোটা আছে ততটা কিন্তু নিচের দিকে নেই। বোঝা গেল? তাহলে আমাদের উপরের ডায়াগ্রামের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করছে। আর এরকম তোমরা অনেক জায়গায় অনেকবার দেখে থেকেছো, তোমরা নিজেরাও বাড়িতে এটা এক্সপিরিয়েন্স করেছো, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করেছো বাড়িতে। সো দেখো এটা কেন হচ্ছে। সো এখানে যে ক্রস সেকশনাল এরিয়া এটা ছোটো হয়ে গেছে, সরু হয়ে যায় জলের, তাই তো। তার মানে এখানে বেসিক্যালি স্ট্রিম লাইন আছে এরকম। ঠিক আছে, সো এটার আমি নাম দিলাম A2, এটার নাম দিলাম A1, মানে এরিয়া অফ ক্রস সেকশনটা। কেন হয় বোঝার চেষ্টা করি। দেখো এই পয়েন্টে ভেলোসিটি ধরো V1 আর এই পয়েন্টে ভেলোসিটি ধরো V2। যখন ওই জলটা পড়ছে তার উপরে একটা ফোর্স কাজ করছে। কি ফোর্স? যখন ওই জলটা পড়ছে কেন? ডিউ টু অ্যাক্সেলারেশন, ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমি কি এই ইকুয়েশনটা জানি না? এতদিন ধরে পড়াশোনা করছি, আমি তো এটা ডেফিনেটলি জানি। তোরা তো অলরেডি বোধহয় বুঝে ফেলেছিস যে V1 স্কোয়ার ইজ ইকাল টু V2 স্কোয়ার ইজ ইকাল টু V1 স্কোয়ার প্লাস 2GH। এই এইচটা এখানে এটা হবে। একটা সুন্দর কেস স্টাডি এটা।
একদম পারফেক্টলি অ্যাপ্ট উইথ ইকুয়েশন অফ কন্টিনিউটি। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে V2 উইল বি মোর দ্যান V1, এটা একদম আমার কাছে জলের মতো সোজা, রাইট? এবং কিছুক্ষণ আগে আমি পড়লাম যে A1 V1 ইজ ইকাল টু A2 V2, কিছুক্ষণ আগে পড়লাম। তাহলে এখান থেকে আমি দেখো এটাকে লিখতে পারি A2 বাই A1 ইজ ইকাল টু A1 ইজ ইকাল টু V1 বাই V2, ঠিক আছে? এবার দেখো V2 ইজ মোর দ্যান V1, V2 ইজ মোর দ্যান V1 মানে এখান থেকে আমি লিখতে পারি V2 বাই V1 ইজ মোর দ্যান 1, তার মানে V1 বাই V2 ইজ লেস দ্যান 1। যদি V1 বাই V2 লেস দ্যান 1 হয় তাহলে কি আমি লিখতে পারি A2 বাই A1 ইজ অলসো লেস দ্যান 1 বিকজ দিস টু আর সেম, ঠিক? এখান থেকে এটা রিপ্লেস করলাম, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম A2 লেস দ্যান A1। সিম্পল লজিক্যাল কনসেপ্টেও বলা যায় A1 এবং V1 এর মাল্টিপ্লিকেশন তো সেম থাকবে, তাহলে এখানে নিচের দিকে যখন তোমার ভেলোসিটি বেড়ে যাচ্ছে তাহলে ডেফিনেটলি ওটা কমে যাবে। এখান থেকে আরেকটা সুন্দর কনসেপ্ট আছে যেটাও কিন্তু মাঝে মাঝে কোনো দিন লেগে যেতে পারে। দেখো এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো, এই দুটো জায়গা দেখো আলাদা করে, ভালো করে দেখো আলাদা করে দেখো। এই যে এই পোর্শনটাতে খুব কম জায়গার মধ্যে স্ট্রিমলাইন অনেকগুলো আছে। সো এখানে কিন্তু স্ট্রিমলাইন ডেন্সিটি বেশি, স্ট্রিমলাইন ডেন্সিটি বেড়ে যায় যখন এরিয়া কমে যায়, আর স্ট্রিমলাইন ডেন্সিটি বেড়ে যাওয়ার জন্য ভেলোসিটি বেড়ে যায়, ঠিক আছে? বেশি বেশি স্ট্রিমলাইন যদি ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে পাস করে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওদের পক্ষে, সো ভেলোসিটি সেই জন্য বেড়ে যাবে, ঠিক আছে? বেশি বেশি স্ট্রিমলাইন যাচ্ছে, মিটার কিউব পার সেকেন্ডের গল্পটা দিয়ে ভাবো, এরিয়া কমিয়ে দিচ্ছ তাহলে কিন্তু ভেলোসিটি বাড়বে, আলটিমেটলি তো ইটস অল মিটার কিউব পার সেকেন্ড। সো আশা করি ইকুয়েশন অফ কন্টিনিউটি নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। এর পরের লেকচারে আমরা কাজ করব বার্নলিস থিওরেম নিয়ে এবং বিভিন্ন টাইপের এনার্জি, তার মধ্যে একটা এনার্জির নাম হলো প্রেশার এনার্জি, সেটাও আমরা পড়বো, ডিটেলে পড়বো, আরামসে পড়বো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক, ফ্লুইড মেকানিক্স, মাচ মোর ইন্টারেস্টিং দ্যান ফ্লুইড স্ট্যাটিক্স আই গেস। সো উইথ দ্যাট এই লেকচার এখানেই শেষ করছি। থ্যাংক ইউ গাইস।